গল্পের শুরু হয় একটা ফ্যামিলি থেকে, যেখানে জিন নামে ছেলেটির হঠাৎ করে চোখ খোলে। এ বিষয়ে মা একটু টেনশন করতে থাকে, ছেলে আবার দুঃস্বপ্ন দেখল না তো। মা, বাবা আর ভাই ইউসুকের সঙ্গে তারা আজ নতুন বাড়িতে শিফট হতে যাচ্ছে, কিন্তু জিন বাড়িটির দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন কোনো না কোনোভাবে এই বাড়িটি সে আগে থেকে চেনে। যাই হোক, এরপর আমরা জানতে পারি জিনের ভাই ইউসুক, যে পড়াশোনার পাশাপাশি মিউজিক, খেলাধুলা সমস্ত কিছুতেই পারফেক্ট, এমনকি মেয়েদের মাঝেও। সে কোনো বাজে নেশা করে না, ঘরের কাজ খুব সহজেই ঠিক করে দেয়। তাই জিনও চায় কাশ সেও তার ভাইয়ের মতোই হতো। কিন্তু 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে ইউসুর খুঁড়িয়ে চলতে হয়। নতুন ঘরে ঢোকে জিন বুঝতে পারে এই ঘরে তাদের 2 ভাইয়েরই এক রুমে থাকতে হবে, কারণ যেই রুমে জিন থাকার কথা ছিল সেই রুমটা বিশেষ এক কারণে বন্ধ আছে। ওই দিন ডিনারের সময় তাদের বাবা জিনকে আরও একবার মনে করিয়ে দেয় পুরনো ওনার কিন্তু ওই ঘর থেকে এখনো তার মাল সরায়নি, তাই ভুল করেও যেন ওই ঘর তোমরা খুলো না। তখনই জিন উপরে ওই ঘর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। ওই দিন রাতে জিন বেশ কিছুক্ষণ পড়াশোনা করার পর যখন রাতে ঘুমোতে যেত, তখন আরও একবার সেই ঘর থেকে একটা আওয়াজ শুনতে পায়। নিজের কৌতূহল আটকাতে না পেরে যখন ধীরে ধীরে সেই রুমের দিকে এগোয়, তখনই পেছন থেকে ইউসুক এসে তাকে এটা করার জন্য বাধা দেয়। জিন তার ভাইয়াকে আরও একবার আওয়াজ শোনার কথা বললে ইউসুক বেশ কিছুক্ষণ কান লাগিয়ে যখন কিছু শুনতে পায় না, তখন তাকে বলে, আমি বুঝতে পারছি এই সবই তোর পড়াশোনা না করার বাহানা, চল তার থেকে বরং বাইরে থেকে ঘুরে আসি। বৃষ্টির মধ্যে ঘর থেকে একটু দূরে গিয়ে যখন তারা একটা পাহাড়ের কর্নারে আসে, কিছুক্ষণ সেখানে 2 ভাই কথোপকথনের মধ্যেই ইউসুকের কাছে বাবার কল চলে আসে, যে কারণে তাকে সেখান থেকে তাড়াতাড়ি করে ঘরে যেতে হয়। কিন্তু সেখান থেকে ঘরে ফেরার সময় ইউসুককে বেশ কয়েকজন লোক চারিদিক থেকে ঘিরে ফেলে। ইউসুক তাদেরকে কিছুক্ষণের জন্য আটকে রাখলেও একটা সময় তারা সবাই মিলে জোর করে তাকে গাড়ির মধ্যে ঢুকিয়ে নেয়। উপর থেকে জিন এই সমস্ত কিছু দেখে ছুট্টে ভাইয়াকে বাঁচানোর তো চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। একটু সময় নষ্ট না করে সে ছুট্টে ঘরে এসে তার মা বাবাকে এই সমস্ত কিছু বলে জিন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, তা সত্ত্বেও জিনের জ্ঞান ফেরে না। জিন ঘুমের ঘরে সে কয়েকজন লোককে কাউকে টর্চার করতে দেখতে পায়, কিন্তু কারা, সে কি তাদেরকে চেনে? এমন সময় ঘুম ভেঙে সে সামনে দেখতে পায় সে স্বপ্নের মধ্যে এই সমস্ত কিছু দেখেছে। এর কিছুক্ষণ পর তার ভাইয়ের জন্য যখন ঘরে 2 জন ডিটেকটিভ আসে, জিন তাদেরকে সমস্ত কিছু বলে ওই গাড়ির নম্বরটাও বলে, যেটা শুনে ডিটেকটিভটা বলে এরকম কোনো নম্বরই এক্সিস্ট করে না, আর তাছাড়া বৃষ্টি বাদল দিনে তুমি হয়তো ভুলও দেখতে পারো। কিন্তু জিন জোর গলায় একটা কথাই বলে, আমি একবার না অনেকবার নম্বরটা দেখেছি, আর আমি শিওর নম্বর এটাই ছিল। এসবের পরেও বেশ কিছুদিন কেটে যায়, না তো কোনো কিডন্যাপারের কল আসে আর নাই বা ইউসুক ঘরে ফেরে। এর মধ্যে জিন ওই ঘর থেকে আরও একদিন সেই আওয়াজ শুনতে পায়, কিন্তু কৌতূহল দমন করে যখন সে জোর করে শুয়ে থাকে, ঘুমের ঘরেও সে পুরনো টর্চার করা সেই স্বপ্নটা সে আরও একবার দেখে। এরকমভাবে চলতে চলতে 19 দিনের মাথায় তার ভাই ইউসুক নিজে থেকেই ঘরে ফিরে আসে, কিন্তু সে বাড়ি ফিরে জানায় পুরনো 19 দিনের কোনো ঘটনার কিছুই তার মনে নেই। এই সমস্ত কথা ডক্টর শুনে বলে, মানুষের শরীরে এমন অনেক সময় অনেক কিছু হয় যেটা কোনো ওষুধে ঠিক হয় না। এক্স্যাক্টলি 19 দিনে তোমার সঙ্গে কি হয়েছিল সেটা হয়তো তোমারই নিজে থেকে একদিন মনে পড়বে। সেই দিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, জিন লক্ষ্য করে তার সামনে ইউসুক বেডে নেই। কিন্তু ওই দিন রাত কেটে যাওয়ার পর জিনের যখন ঘুম ভাঙে সকালবেলায়, দেখতে পায় তার ভাই ঘরেই ছিল। অন্যদিনের মতো স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠে সে প্রথমেই নেয় তার ওষুধ। হ্যাঁ, জিনের মানসিক প্রবলেমের জন্য প্রত্যেকটা দিন একটা করে ট্যাবলেট নিতে হয়, কিন্তু আজ ট্যাবলেট খাওয়ার সময় হঠাৎ থেকে সেটা হাত থেকে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে তার ভাই এসে তাকে বলে, বাড়িতে মা বাবা নেই, তাই ব্রেকফাস্ট রেডি করেছি, তাড়াতাড়ি খেয়ে নে। খাওয়ার সময় জিন তার ভাইকে কালকে রাতে বেডে না থাকার ব্যাপারে শুনলে ইউসুক তাকে বলে, তোর কোথাও ভুল হচ্ছে, তুই হয়তো আবার দুঃস্বপ্ন দেখেছিস। এই বলে সেখান থেকে সে চলে যাওয়ার সময় জিন লক্ষ্য করে তার ভাই উল্টো পায়ে খোঁড়াচ্ছে, আর এই ব্যাপারেও তার ভাইকে বললে তার ভাই তার উত্তর দেয়, দেখ ভাই, এখন মজাক করিস না, আমার সময় কেটে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। কিন্তু এইবার জিন দেখতে পায় তার ভাই ঠিক পায়ে খোঁড়াচ্ছিল, কিন্তু সে নিজেই এটাই ভাবতে থাকে হয়তো নিজেই সে বেশি চিন্তা ভাবনা করছে। দিন পুরো কেটে যায়। জিন ওই রাতে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করার জন্য ক্লান্তির কারণে টেবিলের উপরে ঘুমিয়ে পড়ে। তখনই ইউসুক সেখানে এসে সেখানে থাকা একটা পেন্সিল নিয়ে ধীরে ধীরে জিনের চোখের দিকে পুশ করতে থাকে, আর সেটা বাড়াতে বাড়াতে একদম চোখের কাছে চলে যেত। তখনই পেন্সিলটা ভেঙে যায়। ইউসুক জাস্ট এটাই চেক করছিল তার ভাই সত্যি ঘুমিয়েছে কিনা, আর এটা কনফার্ম করে যখন সে সেখান থেকে বেরিয়ে যায়, আমরা দেখতে পাই জিনও সেটা বুঝতে পেরে এতক্ষণ অস্বস্তি হলেও সে চুপচাপ ওইভাবে চোখ বন্ধ করেছিল। ওই রাতেই ঘর থেকে বেরিয়ে এবার সে পিছু করে তার ভাইয়ের।
ইউসুকের পায়ে কোনো প্রবলেম নেই, সে একদম ঠিকঠাক চলছিল। এখন কিছু দূর পায়ে হেঁটে তারপর ট্যাক্সিতে ফলো করতে করতে এমন একটা জায়গায় চলে আসে যেখানে সেই দুই ডিটেকটিভকে দেখতে পায় যারা আগেও তাদের ঘরে এসেছিল। আর লোক দুটো ইউসুকের সঙ্গে এমনভাবে কথা বলছিল যেন ইউসুক তাদের বস। 19টা দিন বাইরে থাকার পর সে যেন কেমন বদলে গেছে। ইউসুকের এমন রূপ সে কোনোদিনও দেখেনি। এখন সে সিগারেটও পান করছে। এটা নিশ্চয়ই তার ভাই না, এই ভেবে জিন বেশ কিছুক্ষণ পিছু করতে করতে একটা সময় ডিটেকটিভরা তাকে দেখে ফেলে। জিন তাদের হাত থেকে বাঁচার জন্য বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর চুপচাপ একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু পেছন থেকে ইউসুক হঠাৎ হাত বের করে তাকে সেখানেই অজ্ঞান করে দেয়। এরপর জিনের যখন ঘুম ভাঙে সে দেখতে পায় সে পড়ার টেবিলেই আছে। সে কিছুই বুঝে উঠতে পারে না তার সঙ্গে কি হচ্ছে এটা। আর এসবের পর ঘরে পাশে ইউসুককে দেখে সে ভয়ে বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ইউসুক তাকে বলে, এরকম করছিস কি জন্য, দরজা খোল। কিন্তু জিন তাকে বলে, নাটক করার কোনো দরকার নেই ভাই, আমি সমস্তটাই জানি তুই রাতে কোথায় যাস, আর তুই তো আমার আসল ভাইও না, তাকে কোথায় রেখেছিস তাই বল। কিন্তু দরজার ওপাশ থেকে ইউসুক বলে, দেখ ভাই, তুই হয়তো আবারও কোনো স্বপ্ন দেখেছিস। এপাশ থেকে জিন বলে, কোনো স্বপ্ন না, আমি এটাও জানি কাল তুমি পেন্সিল দিয়ে কি করছিলে আমার চোখের সামনে, আমি জানি তুমি আমার ভাই না। এই সমস্ত কিছুর পর জিন যখনই বাথরুমের দরজা খোলে ইউসুক তাকে জোর করে চেপে ধরে বোঝানোর চেষ্টা করে, দেখ ভাই, তোর কাল রাতের বাইরে যাওয়া পেন্সিল সমস্ত কিছুই হয়তো তোর স্বপ্ন, এরকম কিছুই হয়নি তোর সঙ্গে। তুই কি কাল তোর ওষুধ খেয়েছিলিস? ওষুধের কথা শোনা মাত্রই জিন এবার শান্ত হয়ে পড়ে। সত্যিই তো, কাল তো ট্যাবলেটটা খাওয়ার আগেই তার হাত থেকে পড়ে গেছিল। এসবের পর ইউসুক দায়িত্ব নিয়ে তার ভাইকে ওই দিনের ওষুধ খাইয়ে রোজকারের মতো সে ঘর থেকে বেরিয়ে পড়ে। উপর থেকে জিন এখনো তার ভাইকে লক্ষ্য করতে থাকে, এটাই দেখার জন্য তার ভাইকে সত্যি ঠিক পায়ে খোঁড়াচ্ছে। আর সমস্ত কিছুই স্বাভাবিক দেখার পর সে বুঝতে পারে এই সমস্তটাই তার কল্পনা ছিল। কিন্তু এমন সময় জিন তার পড়ার টেবিলে পেন্সিলের সেই ভাঙা নিপটুকু দেখতে পায়। তার রাতে দেখা সমস্ত জিনিসই যে সত্যি, এটাই তার প্রমাণ। ব্যাপারটা বুঝতে পেরে জিন একটু সময় নষ্ট না করে এই সমস্ত ঘটনা তার মাকে জানায়। আর এটাও মাকে বলে, আজ যদি ওকে আমি আবারও বাইরে যেতে দেখি তাহলে বাবাকে রেডি থাকতে বলো, এবার আমরা দুজনে পিছু করবো ওর। এসবের মধ্যে জিন ওপরের সেই রুম থেকে আরো একবার আজব রকমের শব্দ শুনতে পায়। আর ধীরে ধীরে এগিয়ে জিন যখনই সে দরজা খোলে সে দেখতে পায় তার ভাইয়ের শরীর ওপর থেকে একটা দড়ির মাধ্যমে ঝুলে আছে। আর এমন সময় জিনের চোখ খুলে যায়। হ্যাঁ, সে স্বপ্ন দেখছিল, সে আবারও দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু বাইরে থেকে মায়ের গলার আওয়াজ শুনে যখন সে ধীরে ধীরে সেদিকে এগোয় সে দেখতে পায় তার মায়ের কাছে তার ভাইয়ের ব্যাপারে বলা প্রত্যেকটা কথা তার মা ফোনের মাধ্যমে কাউকে জানাচ্ছে। এসবের মধ্যে ওর মাও বুঝতে পারে বাইরে কেউ একজন তার কথা শুনছে, কিন্তু কিছুক্ষণ খোঁজাখুঁজি করলেও সে কাউকেই দেখতে পায় না। কারণ জিনও এটা বুঝতে পেরে সে নিজেকে লুকিয়ে ফেলেছিল। সে তাড়াতাড়ি জানালা দিয়ে বেরিয়ে পাইপের মাধ্যমে সে নিজের ঘরে ফিরে আসে। আর ঠিক তখনই তার মাও এটা তার ঘরে চেক করতে আসে যে সে আসলে ঘরে আছে তো। এখন জিন কিছুতেই বুঝে উঠতে পারছে না তার নিজের ভাই নিজের মা তার সঙ্গে এরকম কেন ব্যবহার করছে, নাকি সত্যিই সে কোনো স্বপ্নের মধ্যে আছে এখনো। সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে ওই রাতেই ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু সেখান থেকে সে চুপচাপ বাইরে যেত, তখনই তার সামনে দেখা হয় তার বাবার। তার বাবা কোনো রকম রিয়াক্ট করতো তার আগেই জিন ছুটতে থাকে সেখান থেকে। ওদিকে একটু সময় নষ্ট না করে জিনের মাও একটা লোককে তার পিছু করতে বলে। তার কাছ থেকে জিন ছুটতে ছুটতে একটা পুলিশের গাড়ির সামনে চলে আসে। আর তাদের কাছে সাহায্য চাইলে তারা জিনকে নিয়ে আসে পুলিশ স্টেশনে। প্রথমে অফিসার জিনের সমস্ত ইনফরমেশন বের করে, যেখানে জিনের কথা অনুযায়ী তার জন্ম 1977 সালে। সেই হিসাবে দেখতে গেলে জিনের বয়স এখন 41। কিন্তু এই কথা শুনে জিন তাদেরকে বলে, না আমার বয়স 41 না, আমার বয়স 21। তখন অফিসার বলে, দেখো তুমি নিজে থেকেই বললে তোমার জন্ম 77 সালে, আর এখন যদি সাল 2017 হয় তাহলে তুমি নিজেই বলো তোমার বয়স কত হয়। জিন তার আশেপাশে থাকা ক্যালেন্ডার, স্মার্টফোন, সমস্ত উন্নত টেকনোলজি দেখে কিছুতেই বুঝে উঠতে পারে না 20টা বছর আগে কিভাবে চলে আসলাম। এখন তো 1997 হওয়ার কথা, তবে এখন 2017 সাল কিভাবে সম্ভব। কিছু একটা ভেবে জিন যখন ধীরে ধীরে একটা আয়নার সামনে যায় সে নিজেকে দেখে বুঝতে পারে তার বয়স সত্যি 40 থেকে 41 বছর হবে। 21 বছর হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। এখন ঘুরছে তার মাথায় হাজারটা প্রশ্ন, সে কি এখনো স্বপ্ন দেখছে? আর যদিও বা স্বপ্ন না হয় তবে কি হচ্ছে এসব তার সঙ্গে? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে চুপচাপ আবারও তার ঘরে ফিরে আসে। কিন্তু ঘরে ঢুকে দেখতে পাই কি অবস্থা ঘরের।
চারিদিকের সমস্ত জিনিস এলোমেলো আর সামনে পড়ে থাকা একটা নকল শরীর, যেন এখানে কোনো বড়সড় লড়াই ঝগড়া হয়েছে। আর এসব দেখেও জিন যখন কিছুই বুঝতে পারে না, পাশ থেকে ইউসুক বলে, আমার প্ল্যান আরো একবার ফেল হলো। আজ থেকে 20 বছর আগের ঘটনা। 1997 সালে ঠিক এই জায়গায়, এই ঘরেই একটা ফ্যামিলির মা ও মেয়ের একসঙ্গে খুন হয়েছিল। না তো ঘর থেকে কিছুই চুরি হয়েছিল, আর নাই বা এই খুনের কারণ কোনোদিন জানা গেছে। বেশ কিছুদিন এই ব্যাপারে ইনভেস্টিগেট হয়, কিন্তু কোনো লাভ হয় না। এরপর কেটে যায় 20টা বছর। সময়ের সাথে সাথে এই ব্যাপারে সবাই ভুলে গেলেও ওই ফ্যামিলির একজন লোক ফ্যামিলির এই কথা বলতে না পেরে নিয়োগ করে কয়েকজন প্রাইভেট ইনভেস্টিগেটরদের। তারা কিছুদিন খোঁজাখুঁজির মধ্যেই ধরে ফেলে সেই কিলারকে। আর এই কিলার আর কেউ না, জিন, ইয়ানি তুমি। কিন্তু 1 থেকে 2 দিন, 2 থেকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 1 মাস টর্চার করার পরেও জিন থেকে জানা যায় না যে এই খুনের পেছনে তার মোটিভ কি ছিল, কে বলেছিল এটা করতে তাকে। কিছুদিনের মধ্যে এটাও তারা বুঝতে পারে জিন তার পুরনো সমস্ত স্মৃতি হারিয়েছে, আর সেই সমস্ত মেমোরি ফিরে আনার জন্য একজন এক্সপার্ট হিপনোসিসকে হায়ার করা হয়, যে কোনো মানুষের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে ঢুকে তার পুরনো স্মৃতি ঘাটাঘাটি করতে এক্সপার্ট। আর এই লোকটির নাম পার্ক। পার্ক জিনের সঙ্গে সমস্ত এক্সপেরিমেন্ট করে বুঝতে পারে 20 বছর আগে পার্কের সঙ্গে এমন কিছু হয়েছে যেটা সে নিজেই সহ্য করতে না পেরে নিজেকে সেই জিনিস থেকে ভুলিয়ে রাখার জন্য তার ব্রেনই তাকে ওই স্মৃতি মুছে ফেলতে সাহায্য করেছে। তাই পার্ক সেখানে থাকা সবাইকে মিলে একটা প্ল্যান করে, যদি জিনের ব্রেন থেকে সেই মেমোরি সত্যিই ফিরে আনতে হয় তাহলে আমাদের সবারই একটা ছোট্ট নাটক করতে হবে। আমি জিনের ব্রেনকে 20 বছর আগের সেই স্টেজে নিয়ে যাব যখন জিন কোনো কিলার না, একজন সাধারণ ছেলে ছিল। আর পার্ক ইয়ানি এই এক্সপার্টই তার বাবার জায়গা নেয়। অন্যদিকে ডিটেকটিভদের সঙ্গে থাকা এই ছেলে নেয় ইউসুক, ইয়ানি জিনের ভাইয়ের জায়গা। আর একজন মহিলাকে তার মায়ের জায়গা দিয়ে জিনকে গাড়ির মধ্যে রেখে এমনভাবে হিপনোটাইজ করে যাতে ঘুম থেকে উঠলে সে এরকমটা মনে করে যে তার বয়স এখন 20, আর সে তার লাইফের সেই আনন্দময় মুহূর্তে আছে যখন তার আশেপাশের সমস্ত কিছু ভালো ছিল। আর এটাই গল্পের সেই সিন যেখানে জিনের ঘুম ভাঙে এবং তার আশেপাশে থাকা এই সমস্ত লোকেদেরই সে তার নিজের ফ্যামিলি মনে করতে থাকে। আর ওই ঘরে আসার পর প্রত্যেকটা সময়ে তার বাবার ক্যারেক্টারে থাকা পার্ক তাকে এমনভাবে হিপনোটাইজ করে রেখেছিল যাতে সে কোনোদিনই বুঝতে পারেনি যে সে একজন 21 বছরের না 41 বছরের বয়স্ক লোক। আর জিন থেকে থেকে উপরের ঘর থেকে যে শব্দটা শুনতে পেত, সেই শব্দ ওই ঘরে থাকা এদেরই ঠিক করা লোক যারা 20 বছর আগের হওয়া মার্ডারের সেই সিনগুলো তৈরি করছিল। ওই দিনের ঘটা প্রত্যেকটা জিনিস ঠিক জায়গা মতো জায়গায় রাখার কাজ। কিন্তু এই কাজের মধ্যে মাঝে মাঝে ত্রুটির কারণে কোনো সময় পট ভেঙে যেত বা কোনো সময় চলাফেরার শব্দ হতো। আর সেই সমস্ত আওয়াজ জিন ফলো করলেও বাকি সবাই তাকে এমনভাবে বুঝিয়ে রাখত যে এই সবই জিনের দুঃস্বপ্ন। আর দেখতেই দেখতে এদের প্ল্যানের অন্তিম দিন চলে আসে, যেদিন এরা নাটকীয়ভাবে খুনের দিনের সেই সমস্ত কিছু জিনকে আরও একবার দেখাতো। যেহেতু মার্ডারের দিনও বৃষ্টি হয়েছিল আর আজও বাইরে বৃষ্টি হচ্ছে, তাই এটাই পারফেক্ট দিন তার মেমোরি ফিরে আনার জন্য। ঘরের সমস্ত কিছু রেডি করে সেই বৃষ্টির দিনে যখন তারা দুজন ঘরে ফিরত, দুর্ভাগ্যবশত জিনের ভাইকে, মানে জিনের ভাইয়ের জায়গায় নাটক করা ওই ছেলেকে কয়েকজন পুলিশ এসে ধরে নিয়ে চলে যায়। কারণ শহরে উল্টোপাল্টা কাজের জন্য তার নামে বেশ কয়েকটা কমপ্লেন ছিল। আর বৃষ্টির দিনে পুলিশের তাকে জোর জবরদস্তি ধরে নিয়ে যাওয়াই জিনের ওই দিন কিডন্যাপিং মনে হয়েছিল। আর এসবের পর জিনের ভাই যখন 19 দিন পর জেল থেকে ছাড়া পায়, সে ওয়েদার রিপোর্ট দেখে বুঝতে পারে সামনে আর এরকম কোনো দিন নেই যেখানে খুব তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ মেমোরি ব্যাক আনার জন্য ওই সমস্ত কিছু সেই রকম হওয়া দরকার যেমনটা ঠিক সেই খুনের দিন ছিল। তাই না চাইতেও তাদের এই নাটক এখনো জারি রাখতে হবে। আর এরপর থেকেই জিন ধীরে ধীরে তার ভাইয়ের উপর সন্দেহ করতে থাকে। ইউসুকের উল্টো পায়ে খোলানো, তার মায়ের এমন ব্যবহার, এই সমস্ত কিছু থেকে সে ধীরে ধীরে সন্দেহ করছিল। কিন্তু সমস্ত কিছুর পরেও যখন ঘরে একদম প্রস্তুত করে যখন জিনকে সেই সিন দেখানো হয়, তারপরেও জিন এসব দেখে কিছুই বুঝে উঠতে পারে না। তাই ইউসুক এবার জিনকে একটা গাড়ির মধ্যে বন্দি করে তাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যেখানে এইসব নাটক অনেক হয়েছে ভেবে সে আজই জিনকে শেষ করে দেবে। আর এদিকে এখনো পর্যন্ত জিন এটাই বলছিল এরকম কিছুই সে করেনি, করলে অবশ্যই তার মনে থাকতো। আর তার কথা সামনে থেকে কেউ বিশ্বাস না করায় সে এবার নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই রানিং কার থেকেই জাম্প করে। এটা দেখে গাড়ি ঘুরিয়ে জিনের পিছু করলেও একটা সময় গাড়ি ঠুকে যায় পিলারের সঙ্গে। কিন্তু জিন সেখান থেকে বেঁচে পালাতো, ঠিক তখনই একটা গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সমস্ত ডক্টর তাকে বাঁচানোর চেষ্টা করছে
আর এমন সময় অজ্ঞান অবস্থাতেই জিনের মনে পড়ে কিছু পুরনো স্মৃতি। 1997 সাল, গাড়িতে বসে তার মায়ের কোলে মাথা রেখে যখন ঘুমোচ্ছিল, হঠাৎ তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে তার মাতা পিতার অন স্পট মৃত্যু হলেও তার ভাই ইউসুফ ভর্তি হয় বাঁচা মারার সঙ্গে লড়াই করতে করতে হসপিটালে। কিন্তু 1997 সাল, এটা কোরিয়ার সেই সময় ছিল যখন দেশের গরিবে একদম চরম সীমায়, এমনকি দেশের চাকরিজীবী লোকরাও ধীরে ধীরে কোম্পানি থেকে ছাঁটাই হচ্ছিল। আর এদিকে ইউসুফের কাছে কোনো জব না থাকায়, কোনো জায়গায় জব না পাওয়ায় সে তার ভাইয়ের অপারেশনের জন্য পর্যাপ্ত টাকাও জোগাড় করতে পারে না। আর সমস্ত দিক থেকে রাস্তা বন্ধ দেখে জিন একদিন অনলাইনে পোস্ট করে, আমার ভাইয়ের চিকিৎসার জন্য আমার বেশ টাকা দরকার, আর তার বিনিময়ে আমি যে কোনো কাজ করার জন্য প্রস্তুত। বেশ কয়েক মাস এভাবে কেটে যায়। সামনে থেকে হসপিটালের ডক্টরও তাকে এটা বলে, দেখো তোমার ভাইয়ের এরকম অবস্থা তো অনেক দিন ধরে আছে, তাই তাড়াতাড়ি যদি তুমি সার্জারি না করাও তাহলে তোমার ভাইয়ের প্রাণ পর্যন্ত যেতে পারে। এর কিছুদিন পরে জিনের কাছে সেই মেসেজের রিপ্লাই আসে, যেখানে একজন লোক জিনের ভাইয়ের চিকিৎসার বিনিময়ে তাকে একটা খুন করতে বলে। এটার জন্য জিন প্রস্তুত না থাকলেও সে শেষমেশ রাজি হয়ে যায় শুধু তার ভাইয়ের কথা ভেবে। পরের দিন রাত, জিন তার এই কার্য সম্পন্ন করার জন্য সেই বাড়ি পৌঁছায় যেই বাড়ি আমরা মুভির প্রথম থেকে দেখে আসছি। জিনকে কাজ দেওয়া লোকটির কথা অনুযায়ী ঘরের মধ্যে 2টো বাচ্চা আর একটা মহিলা থাকবে। জিনকে শুধু ওই মহিলাটিকেই মারতে হবে। কিন্তু জিন ঘরে ঢুকে যখন শুয়ে থাকা বাচ্চাটিকে দেখে, সে বুঝতে পারে এই কাজ তার দ্বারা কোনোদিনও সম্ভব না। কিন্তু চুপচাপ সে সেখান থেকে বেরিয়ে যেত। তখনই একটা মেয়ে জিনকে দেখে প্রচন্ড চিৎকার করতে শুরু করে। জিন তাকে রিকোয়েস্ট করে, দয়া করে চুপ করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু এই চিৎকারে ঘরের মহিলাটি বাইরে চলে আসায় জিন বুঝতে পারে এর থেকে বেশি হলে হয়তো আরো লোক জড়ো হয়ে যাবে। তাই মেয়েটিকে থামানোর জন্য জিন যখন তার পেছনে ছুটে যায়, এদের এই দৌড়াদৌড়ি ধাক্কাধাক্কিতে জিন ভুল করে মেয়েটির ওপর পড়ে যায়, আর জিনের হাতে থাকা ছুরি ঢুকে যায় মেয়েটির পেটে। জিন এরকমটা করতে চায়নি, সে নিজেও বুঝে উঠতে পারে না কি হলো এটা ভুলবশত। কিন্তু এখন আর কিছুই করার নেই। রক্তপাতের কারণে মেয়েটি তার চোখের সামনেই মারা যায়। আর এই সমস্ত কিছু পেছন থেকে মেয়েটির মা দেখে সেও যখন চেঁচাতে শুরু করে, জিনের তখন কি হয় সে নিজেও বুঝে উঠতে পারে না। সে ওই চাকু দিয়েই ওই মহিলাটিকেও মেরে ফেলে। সে না চাইতেও দুজনকে মেরে ফেলেছে। আর এই আফসোসের সাথে যখন সে ঘর থেকে বেরিয়ে যেত, সেখানে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে সে দেখতে পায়। ছেলেটি জিনের কাছে তার মায়ের ব্যাপারে শুনলে জিন তাকে জানায়, তুমি 100 পর্যন্ত গোনো, এর মধ্যে তুমি তোমার মাকে ফিরে পাবে। আর এই কথা বলা মাত্রই তার চোখ যায় পাশের দেওয়ালে, যেখানে সেই ডক্টরটিকে দেখতে পায় যে তার ভাইয়ের সার্জারি করছে। আর অবাক তো জিন তখন হয় যখন জানতে পারে এই মারার কাজ ওই ডক্টরই তাকে দিয়েছিল। কারণ দেশে যে গরিবি চলছে, এভাবে চলতে থাকলে তার সংসারও বেশি দিন চলবে না। তাই ওয়াইফের লাইফ ইন্স্যুরেন্সের টাকা দিয়ে সংসার চালানোর জন্য জিনকে সে এই কাজ করতে বলেছিল। তার বদলে সে তার ভাইয়ের অপারেশন ফ্রিতে করে দেবে। কিন্তু এখন যেহেতু জিন ভুল করে তার মেয়েকেও মেরে ফেলেছে, তাই ডক্টর রেগে তাকে বলে, কি করেছিস তুই এটা? আমি যাদের জন্য এই কাজ করতে বললাম তুই তাকেই মেরে ফেললি, এর মাসুল তোকে দিতে হবে, তোর ভাইকেও আমি মেরে ফেলবো। এই কথা শুনে এবার জিনও রেগে তাদের সঙ্গে হাতাহাতিতে নেমে পড়ে। আর এদের এই হাতাহাতিতে ডক্টর একটা সময় ভুল করে নিচে পড়ে যায়। জিন বেশ কিছুক্ষণ তো চেষ্টা করে তাকে ধরে রাখার আর তাকে বাঁচানোর, কিন্তু সেটা সম্ভব হয় না, যে কারণে ডক্টরেরও সেখানেই মৃত্যু হয়। লাস্ট 24টা ঘন্টার মধ্যে সে যে সমস্ত কাজ করেছে তার কোনোটাই সে করতে চায়নি। আর তার উপর ওই ছোট্ট বাচ্চাটা, কি দোষ তার? এই সমস্ত কিছু নিয়ে জিন এত পরিমাণে চিন্তা করতে থাকে, যে কারণে জিনের মস্তিষ্ক ধীরে ধীরে জিনকে ডিপ্রেশনের মধ্যে ঠেলে ফেলে। সিন শিফট হয় আবারও প্রেজেন্ট টাইম 2017 সালে, যেখানে এই সমস্ত স্মৃতি অ্যাক্সিডেন্টের কারণে জিনের এই সমস্ত কিছুই মনে পড়েছে। কিন্তু চোখ খুলে সে দেখতে পায় তার পাশে তার ভাইয়ের জায়গায় অ্যাক্টিং করা সেই ছেলেটি। আর সে এখন জিনকে সিলাইনের মধ্যে বিষের ইঞ্জেকশন দিয়ে এখানে মেরে ফেলতে চায়। কিন্তু জিন তার মাস্ক খুলে সেই সমস্ত কিছুর জন্য সরি বললে ওই ছেলেটি এখন বুঝতে পারে জিনের সমস্ত কিছু মনে পড়েছে। তাই জিনকে মারার আগে সেই কোশ্চেন আবারও তাকে করে যে কেন মেরেছিলে ওই দিন ওই ফ্যামিলিদের? যদি চুরি তোমার মোটিভ না হয়, ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার জন্য কি তোকে এই কাজ কেউ করতে বলেছিল? আর যদি সত্যি সেই জন্য তুই এই কাজ করে থাকিস, তুই কি জানিস আমার লাইফটা তুই কিভাবে শেষ করেছিস? কারণ 20 বছর আগে যে ছোট্ট ছেলেটিকে তুই ছেড়ে এসেছিলিস সেটা আমি। আর তোর ওই কাজ করার পর আমার ফ্যামিলির সমস্ত ইন্স্যুরেন্সের টাকা আমার আত্মীয় স্বজনরাই নিয়ে নেয়। আর সেই দিন থেকে আমাকে একটা অনাথ বাচ্চার মতো বড় হতে হয়েছে। তাদের মধ্যে কেউই আমার দায়িত্ব নেয়নি। আমার প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন আমার এটাই মনে হতো
যে একদিন আমি তোকে অবশ্যই খুঁজে মারবো। সামনে থেকে জিন একটা কথাই বলতে থাকে, ওই সমস্ত কিছুর জন্য আমি ক্ষমা চাই তোমার কাছে। কিন্তু ছেলেটি তাকে লাস্ট আরও একটা কোশ্চেন করে, সত্যি কথা বলতো এই কাজ কি আমার বাবা তোকে করতে বলেছিল? কিন্তু জিন ছেলেটির বাবার সত্যিটা না বলে সে সমস্ত দোষ নিজের ঘাড়েই নিয়ে নেয়। কিন্তু ছেলেটি জিনের মুখে এই কথা শুনলেও তার আর বুঝতে বাকি থাকে না যে এই কাজ তার বাবাই তাকে করতে বলেছিল। আর এটা জানার সাথে সাথে সে এটাও বুঝতে পারে জিনের সেই সমস্ত কথা মনে পড়ে যে কষ্টের মধ্যে সে ভুগছে সেটা মৃত্যু যন্ত্রণা থেকে অনেক বেশি। তাই জিনকে না মেরে এসে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ছেলেটির ফেলে যাওয়া সেই বিষের ইনজেকশন তার ওই পুরনো সমস্ত কথা মনে করায় সে নিজের শরীরে পুশ করে নেয়, কারণ এই স্মৃতির সঙ্গে সে বেঁচে থাকতে পারবে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই ছেলেটিও তার বাবার এরকম সত্যি জানার পর বাঁচার আশা সে পুরোপুরি হারিয়েছে। তাই ওই হসপিটালের ওপর থেকেই জাম করে সে নিজেকে সেখানেই শেষ করে ফেলে। সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না, আর এই গল্পের শেষ এখানেই হয়। দেখা হবে আবার পরের গল্পে। টাটা।